আসসালামু আলাইকুম এবং অভিনন্দন সবাইকে আমাদের পাইথন কিকস্টার্ট ওয়েবিনারের দ্বিতীয় দিনে। আমরা 3 মিনিট অপেক্ষা করব এবং এরপর আমরা আমাদের ওয়েবিনারটি শুরু করব। আশা করি আমাদের মধ্যে অনেকেই জয়েন হয়েছে। আমার কথা কি শোনা যাচ্ছে আবিদ ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের যারা আজকের সেশনে অংশগ্রহণ করেছেন। আজ আমরা গিটহাব ফান্ডামেন্টাল পাইথন স্ক্রিপ্টিং ও বেসিক পাইথন প্রজেক্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ নাজিবুল আজম মাহি, ইসি 22 ব্যাচ। আজকের ওয়ার্কশপে আমি আপনাদের গাইড করব। তো ওয়ার্কশপ শুরু করার আগেই আমি আপনাদেরকে একটু আস্ক করতে চাই, গত সেশন এ আপনাদের কোনো কোশ্চেন আছে কি? আপনারা রেসপন্স করতে পারেন। আচ্ছা, তো আমি ধরে নিলাম যে আপনাদের আপাতত কোনো কোশ্চেন নেই। আমি আজকের সেশনটি এমন ভাবে নিব যে আপনাদের আগের সেশনও কিছুটা রিক্যাপ হবে, সাথে আজকের নতুন যে টপিকগুলো সেগুলো কভার হবে। তো আমরা কথা না বলে সরাসরি পড়াশোনা শুরু করে দেই। আমরা যদি আমাদের আজকের পড়াশোনার লক্ষ্যবস্তুগুলো লেখা শুরু করি, তো আজকে আমাদের পড়াশোনার লক্ষ্যবস্তু বা সেশন আউটলাইন। আচ্ছা, আমরা আজকে শিখব গিটহাব ও ভার্সন কন্ট্রোল। ভার্সন কন্ট্রোল পরিচিতি,
এরপরে আমরা শিখবো হচ্ছে গিটহাব কোড স্পেস ও পাইথন স্ক্রিপ্ট রান করা। এরপরে আমরা শিখবো হচ্ছে গিটহাব এ প্রজেক্ট সংরক্ষণ, রাইটিং and running Python project, তো এই 6টি টপিক আজকে আমরা আমাদের এই সেশনের মাধ্যমে শিখব। তো আমরা এই সবগুলো টপিকে আজকে কভার করব, তবে এই সিকোয়েন্সে না, আমাদের সিকোয়েন্সটা একটু আলাদা হবে। আমরা এই টপিকটা শেষে শিখব এবং শুরুতে আমরা শিখব বেসিক পাইথন কি, এবং এরপরে আমরা চলে যাব পাইথন প্রজেক্টে। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমাদের যে টপিকটা আসে সেটা হচ্ছে পাইথন কি। তো পাইথন হচ্ছে একটি ইন্টারপ্রিটেড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রিটেড এরকে বলার কারণ হচ্ছে এটি এর কোডগুলোকে লাইন বাই লাইন এক্সিকিউট করে। আমরা যদি সি, সি প্লাস প্লাস, জাভা এই কোডগুলোর দিকে তাকাই, তো আমরা দেখতে পারবো এদেরকে লেখার একটা স্ট্রাকচার আছে। এদেরকে একটা স্ট্রাকচার ফলো করে কোড লিখতে হয়, না হলে এগুলো রান হয় না, এরর দেয়। কিন্তু পাইথন এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটিকে আপনি যা লিখে দিবেন এটি সেভাবেই রান হবে। তো এই জন্য এটিকে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ বলে। ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ গুলো এভাবেই রান হয়। পাইথনকে তাহলে আমরা বলতেছি সেকেন্ড ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনকে আরো বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন আসে যে আমরা পাইথন কেন শিখব। আচ্ছা, আমরা পাইথন শিখব পাইথনের হিউজ ইউজ কেসের জন্য, এর ভার্সেটাইল ইউজ কেসের জন্য। বর্তমানে টেক ওয়ার্ল্ডে অলমোস্ট সব জায়গায় পাইথনের ব্যবহার আছে। ওয়েব ডেভেলপমেন্ট এর কথা যদি বলি, তাহলে আছে পাইথনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, ফ্লাস্ক। যদি আমরা ডেটা সায়েন্সের কথা বলি, ডেটা সায়েন্স,
মেশিন লার্নিং মডেল ট্রেনিং, তাহলে আমাদের আছে হচ্ছে নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবোর্ন। যদি আমরা অটোমেশন বা স্ক্রিপ্টিং এর কথা বলি, অটোমেশন অথবা স্ক্রিপ্টিং, তাহলে আসে হচ্ছে সেলেনিয়াম, স্ক্র্যাপি। এরকম আরো অনেক কিছু। আমাদের আমরা যেই মডার্ন লাইফে যেই দুইটা টুল সব থেকে বেশি ইউজ করি, যেমন চ্যাট জিপিটি এবং ইউটিউব, এই দুইটিও প্রধানত পাইথন ল্যাঙ্গুয়েজের উপর বানানো। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে বর্তমান যুগে পাইথন খুবই হাইপে আছে। তো ঠিক আছে, গতদিন আমরা আসলে পাইথন কিভাবে কোড স্পেসে রান করতে হয় সেটা দেখেছিলাম। তবে আজকে আমরা দেখব পাইথন কিভাবে লোকাল মেশিনে রান করতে হয় বা আপনার পিসিতে রান করতে হয়। তো এই কাজটা আসলে অনেক ইজি। পাইথন আপনি নর্মালি লোকালি ছাড়াও অনলাইনে রান করতে পারবেন। আপনি যদি অনলাইনে লেখেন হচ্ছে পাইথন কোড এডিটর, তাহলে দেখবেন যে অনেকগুলো পাইথনের ইন্টারপ্রেটার আপনি পেয়ে গেছেন। এর মধ্যে যে কোনোটাতে যদি যান, তাহলে আপনি পাইথন কোড রান করতে পারবেন। এছাড়া আপনি পাইথন কোড লোকালি রান করতে পারবেন। তো পাইথন কোড লোকালি রান করতে আপনার প্রধানত দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে পাইথন ইন্টারপ্রেটার এবং আরেকটি হচ্ছে একটা এডিটর। আমরা এখানে এডিটর হিসেবে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। তো আমরা আমাদের যেই প্রয়োজনীয় টুলগুলো আছে সেগুলো চলেন নামায় নিই। প্রথমেই আমরা পাইথন ইন্টারপ্রেটার লিখে যদি সার্চ দিই, জাস্ট পাইথন লিখে সার্চ দিই, তাহলে আমরা যে প্রথমে যে ওয়েবসাইটটা পাবো সেটাতে চলে গেলেই আমরা দেখবো যে ডাউনলোডস নামে একটা সেকশন আছে। এই ডাউনলোড সেকশনে গিয়ে যদি এখানে ডাউনলোডে ক্লিক করেন, তাহলে পাইথন ইন্টারপ্রেটারের একটা এক্সিকিউটেবল ফাইল আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আপনি ভিএস কোড লেখেন, তাহলে এখানেও আপনার ডাউনলোড করার একটি বাটন পেয়ে যাবেন, যেখানে ক্লিক করলে আপনার ভিএস কোড আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। এরপরে কাজ হচ্ছে ইনস্টল করা। ইনস্টলেশন প্রসেস অনেক সহজ। আমি হচ্ছে এর আগেই এগুলো ডাউনলোড করে রেখেছিলাম, তাই আর ডাউনলোড করে দেখালাম না। তো আপনার পিসিতে যখন ডাউনলোড হবে দেখবেন যে দুইটা এরকম এক্সিকিউটেবল ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো এগুলোকে নর্মালি রান করবেন। রান করার পর আমার এগুলো হচ্ছে ইনস্টল করা আছে, তাই এখানে এই অপশনটা দেখাচ্ছে। তো নর্মালি যদি আমরা রিপেয়ারে যাই, আসলে আমার এখানে এটা রিপেয়ার হচ্ছে। আপনাদের এমন ইন্টারফেস আসবে না, আপনাদের ইন্টারফেসে এখানে ইনস্টল করতে বলবে এবং নিচে দুইটা চেক বাটন থাকবে। একটা থাকবে হচ্ছে চেক করা, একটা থাকবে আনচেক করা, সেখানে লেখা থাকবে অ্যাড টু পাথ। তো আপনারা সেটা চেক করে দিবেন, অ্যাড টু পাথটা চেক করে দিবেন, দেন ইনস্টল করবেন। আমি এটা ক্যান্সেল করে দেই, আমার হচ্ছে এটা ইনস্টলের দরকার নেই। তারপর ভিএস কোড, ভিএস কোডেও হচ্ছে কিছু না, জাস্ট নর্মালি আমরা যেভাবে সব সফটওয়্যার ইনস্টল করি সেভাবে এটা ইনস্টল করতে পারবো। তো ঠিক আছে, এই দুইটা প্রসেস আমি স্কিপ করলাম। তো চলেন এখন আমরা পাইথন কোড কিভাবে লিখবো সেই দিকে চলে যাই। তো নর্মালি আমরা আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম দিই আমরা day02। এই ফোল্ডারের উপরে যে সেকশনটা আছে, যেখানে day2 লেখা বা আপনার ফোল্ডারের নাম লেখা থাকবে, ওখানে যদি ক্লিক করেন দেখবেন একটা ইউআরএল এর মতন জায়গা চলে আসছে।
এখানে গিয়ে আপনারা লিখবেন সিএমডি। এরপর আপনাদের কমান্ড প্রম্পট এই ফোল্ডারের জন্য ওপেন হবে। এখানে লিখবেন হচ্ছে কোড স্পেস ডট। তাহলে এই ফোল্ডারটাকে নিয়ে আপনার ভিএস কোডে একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাদেরকে একটা জিনিস আমি আগেই বলে রাখি, আমি একটা ডট ইউজ করছি এখানে, কোড স্পেস ডট। এই ডট আপনারা অনেকখানি ইউজ করতে দেখবেন। আপনারা হচ্ছে গত দিনে যখন git add ডট একটা আর কি কোড রান করা হয়েছিল, তো ডট বলতে বোঝায় আমি কারেন্ট যেই ফোল্ডারটাতে আছি সেই ফোল্ডারটা। তো এই জিনিসটা মাথায় রাখবেন, এটা আমরা সামনে আরো ইউজ করব, তখন আপনারা আর কি এটা ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিএস কোড ওপেন হওয়ার পরে আমরা যেটা করব, আমরা একটা নিউ টার্মিনাল ক্রিয়েট করে নিব এবং টার্মিনালটা আমাদের যেই ফোল্ডারটাতে আমরা হচ্ছে ভিএস কোড ওপেন করছি সেই পাথটা টার্মিনালে ওপেন হয়ে থাকবে। এখানে যদি আমরা লিখি কোড main.py, তাহলে আমরা দেখতে পারবো main.py নামে একটি পাইথন ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এটাকে যদি আমরা সেভ করি তাহলে আমরা দেখি পাশে আমাদের main.py নামে একটা ফাইল সেভ হয়ে গেছে। এবং এখানে আমরা আমাদের ফার্স্ট কোডটা যদি রান করি তাহলে আমরা লিখতে পারি প্রিন্ট এবং হ্যালো ওয়ার্ল্ড। এখন এটা আমরা লিখেছি, এটাকে আমরা রান করব। এটাকে আমরা কিভাবে রান করব? এটাকে রান করার বেশ কিছু প্রসেস আছে। একটা খুবই সহজ প্রসেস হচ্ছে, আমরা যদি ভিএস কোডে কোড রানার ইনস্টল করি এক্সটেনশন, তাহলে আমরা এখান থেকে রান কোডে ক্লিক করলে আমাদের কোড রান হয়ে যাবে। এছাড়াও আমরা আরেকটা নিয়মে রান করতে পারি। আমরা যদি টার্মিনালে লিখি হচ্ছে পাইথন এবং আমাদের ফাইলটার নাম, তাহলেও আমরা আমাদের ফাইলটাকে রান করতে পারবো। আমরা দেখছি যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটি লেখা, যেটা আমরা এখানে প্রিন্ট করেছি, সেটাই প্রিন্ট হয়েছে। তো এগুলোই ছিল মোটামুটি আগের দিনের পড়া। আগের দিনে আমরা একটু সাদাসাদি করেছিলাম হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, তো পাইথনে সাধারণত 4 ধরনের ভ্যারিয়েবল টাইপ থাকে। এগুলো হচ্ছে ইন্টিজার, ফ্লোটিং, স্ট্রিং, আর এটা হচ্ছে বুলিয়ান। আচ্ছা, এখানে স্ট্রিং এবং ফ্লোটিং এমন দুইটা ডাটা টাইপ যাদেরকে ক্যালকুলেশন করা যায়। সরি, যেমন ধরেন হচ্ছে 3.30, এগুলো হচ্ছে ইন্টিজার এবং ফ্লোটিং। এর মধ্যে যেই সংখ্যাটিতে কোনো দশমিক নাম্বার নেই সেটি হচ্ছে ইন্টিজার, যেটিতে দশমিক আছে সেটা হচ্ছে ফ্লোটিং। ঠিক আছে? আচ্ছা, আর স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে ওই সকল ডাটা টাইপ, সরি, ওই সকল ভেরিয়েবল টাইপ, যে সকল ভেরিয়েবল টাইপকে ক্যালকুলেশন করা যায় না, তবে ক্যালকুলেশন বাদ দিয়ে সবকিছু করা যায়। এদেরকে টানা টানি ছিঁড়াছিঁড়ি যা মন চায় করতে পারবেন। এরা কোটেশনের মধ্যে আসে এবং এই কোটেশনের ভিতরে এই দুনিয়ার সবকিছু থাকতে পারে। যদি এই কোটেশনের ভিতরে পৃথিবী ঢুকায় দেন তাহলে পৃথিবীটাই একটা স্ট্রিং। ঠিক আছে? আর থাকে হচ্ছে আমাদের বুলিয়ান ভেরিয়েবল টাইপ। বুলিয়ান ভেরিয়েবল টাইপ হচ্ছে এরা শুধু দুইটা জিনিস রিপ্রেজেন্ট করে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। এরপরে আসে আমাদের কিছু অপারেশনাল লজিক, যেমন হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল লজিকের মধ্যে আছে আমাদের ইফ এলস, আরেকটা আমাদের লজিক আসে সেটা হচ্ছে লুপ। ইফ এলস লজিক দিয়ে আমরা কি দেখতে পারি? ইফ এলস লজিক দিয়ে আমরা কোন একটা শর্তের সাহায্যে আরেকটি শর্ত জাস্টিফাই করতে পারি। যেমন ধরেন, যদি বাহিরে বৃষ্টি হয় তাহলে আমি ছাতা নিয়ে বের হব। বিষয়টা এরকম।
যদি আমার ভ্যারিয়েবলকে 2 দ্বারা ভাগ করা যায় তাহলে আমার ভ্যারিয়েবলটা ইভেন, যদি না যায় তাহলে অড। আচ্ছা, লুপ আসে হচ্ছে দুইটা সিস্টেমে, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। লুপ হচ্ছে এমন একটা অপারেশনাল লজিক যেখানে আমি একটা নির্দিষ্ট রেঞ্জে আমার কোডটাকে পরিচালনা করব। যেমন যদি আমি বলি আমার টেক্সট ইজ ইকুয়াল টু হচ্ছে পাইথন, এখন আমি বলবো যে আমি এখানে আমার পাইথন এর প্রতিটা ক্যারেক্টার এর ইন্ডেক্স আমি প্রিন্ট করতে চাই, তাহলে এটা আমরা লুপ দিয়ে প্রিন্ট করতে পারি। কিভাবে করতে পারি? আমরা যদি লিখি ফর আই ইন টেক্সট, এরপরে দিলাম প্রিন্ট। প্রিন্টে আমরা কি লিখবো? প্রিন্টে আমরা লিখবো হচ্ছে যে এফ আই ইন্ডেক্স ইজ ইন। আচ্ছা, ইন্ট কি? সরি, আইএনটি দ্বারা আমরা বুঝাইছি ইন্ডেক্স। ইন্ডেক্স হচ্ছে আমাদের ইনিশিয়ালি একটা ভ্যারিয়েবল যেটা আমাদের প্রথম ইন্ডেক্সটাকে রিপ্রেজেন্ট করে এবং প্রতিটা লুপে এই ইন্ডেক্সটা আমাদের বৃদ্ধি পাবে। তো আমরা যদি প্রতিটা লুপে এই ইন্ডেক্সটাকে বৃদ্ধি করতে চাই তাহলে এটাকে আমরা নর্মালি যেটা করতে পারি, লিখতে পারি ইন্ডেক্স প্লাস 1। এখন যদি আমরা আমাদের এই কোডটাকে রান করি তাহলে দেখি আমরা কি দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডটা একটু প্রবলেম হয়েছে, একটু চেক করতে দেন। ও আচ্ছা, সরি অ্যাকচুয়ালি এখানে ফর লুপের ভিতরে আমাদের ভ্যারিয়েবলটা রাখার কারণে প্রতিবার ও 0 কে ইনিশিয়ালাইজ করছে, এই জন্য আমাদের সবগুলোতে আউটপুটে 0 আসছে। তো আমরা যদি আবার এটাকে রান দিই তাহলে আমরা দেখতে পারি যে আমাদের প্রতিটি লেটার এর ইন্ডেক্স কত সেটা আমরা একটি লুপের মাধ্যমে বের করতে পেরেছি। আমরা হচ্ছে দেখতে পাচ্ছি পি এর ইন্ডেক্স 0, ওয়াই এর ইন্ডেক্স 1, টি এর ইন্ডেক্স 2, এভাবে এন এর ইন্ডেক্স 5। তো এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, আমাদের হচ্ছে কিছু পুরানো বিষয়। আমরা ভেরিয়েবল এবং লুপ, ইফ এলস কন্ডিশন এই বিষয়গুলো দেখলাম। তো চলুন আজকে আমাদের পড়াশোনার মধ্যে আমরা ঢুকি। আমাদের পড়াশোনার আজকে প্রথম জিনিস হচ্ছে প্রজেক্ট তৈরি করা। পাইথন ব্যবহার করে আমরা বিভিন্ন লজিক খাটিয়ে কিছু ছোট ছোট টুল ক্রিয়েট করতে পারি, ছোট ছোট প্রজেক্ট তৈরি করতে পারি। তো এরকমই একটা প্রজেক্ট হচ্ছে নাম্বার গেজিং গেম। তো নাম্বার গেজিং গেমের জন্য চলেন আমরা একটা ফাইল ক্রিয়েট করি। আমরা লিখতে পারি কোড নাম্বার গেজিং গেম ডট পাই। তো আমরা নাম্বার গেজিং গেম ডট পাই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আচ্ছা, তো আমাদের নাম্বার গেজিং গেমটা ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে এটা কি অপারেশন করবে সেটা নিয়ে চলেন একটু ডিসকাস করি। এই গেমটা এমন একটা গেম হবে যে আপনার কম্পিউটার সে একটা নাম্বার প্রথমে নিজে সিলেক্ট করে রাখবে, একটা সিক্রেট নাম্বার, যেটা সে আপনাকে বলবে না, বরং সে আপনাকে বলবে যে তুমি আমাকে একটা নাম্বার গেস করে বলো। আপনি নাম্বার গেস করে বলবেন, যদি নাম্বারটা মিলে যায় তাহলে সে আপনাকে বলবে কংগ্রাচুলেশন, তুমি ফার্স্ট অ্যাটেম্পটেই নাম্বারটা পেরে গেছো, সঠিক নাম্বারটা ধরতে পেরেছো। আর যদি আপনি না পারেন তাহলে সে বলবে যে তোমার গেস ঠিক হয়নি, তুমি আবার ট্রাই করো, বলে সে আবার আপনাকে প্রম্পট করবে যে আবার একটা নাম্বার দাও। তো এইটা হচ্ছে আমাদের মেইন ফিচার। তো ঠিক আছে, চলুন আমরা শুরু করি। আমরা আমাদের এই প্রজেক্টটা শুরু করার আগে
একটা লাইব্রেরিকে কল করব, সেই লাইব্রেরিটার নাম হচ্ছে র্যান্ডম। আমরা পাইথন এ মেইনলি যে কাজগুলো করি, যে অপারেশনগুলো করি, এইটার একটা বড় অংশ জুড়ে থাকে বিভিন্ন লাইব্রেরি। মূলত পাইথন ফেমাস এই লাইব্রেরি গুলোর জন্যই। তো এমন একটা লাইব্রেরি হচ্ছে র্যান্ডম। তো এই র্যান্ডম লাইব্রেরি থেকে আমরা র্যান্ড ইন্ট নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে আমরা কল করব। তো আমরা যদি লিখি ফ্রম র্যান্ডম ইম্পোর্ট র্যান্ড ইন্ট, তাহলে আমরা র্যান্ডম ইন্টিজার ক্রিয়েট করার জন্য যেই আমাদের ফাংশনটা, সেটিকে কল করে ফেলেছি। তো চলেন আমরা হচ্ছে আমাদের যেই প্রোগ্রামটা ক্রিয়েট করছি, এই প্রোগ্রামের শুরুতে আমরা প্রিন্ট করে লিখে দিতে চাই যে ওয়েলকাম টু নাম্বার গেজিং গেম। দেন আমরা এখানে হচ্ছে সিক্রেট নাম্বার নামে একটা ভেরিয়েবল দেবো। এই সিক্রেট নাম্বারের মধ্যে আমরা স্টোর করব র্যান্ডইন্ট 1 to 10। যখন আমরা আমাদের এই প্রোগ্রামটা রান করব, তখন র্যান্ডম ইন্টিজার এই ফাংশনটা 1 থেকে 10-এর ভিতরে একটা নাম্বার জেনারেট করবে এবং ওই নাম্বারটা সিক্রেট নাম্বার এই ভেরিয়েবলের মধ্যে রাখবে। আচ্ছা, এরপরে আমরা ইউজারের কাছে একটা নাম্বার প্রম্পট করব। সেটার জন্য আমরা কি করব, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব গেস, এবং গেসের মধ্যে বলবো ইন্টিজার ইনপুট দিতে, এবং আমরা এখানে একটা মেসেজ পাস করে দিব যে এন্টার ইওর গেস। এখন এখানে আমরা একটা লজিক লিখবো, একটা কন্ডিশনাল লজিক। কন্ডিশনাল লজিক হচ্ছে যদি আমার গেস সিক্রেট নাম্বারের থেকে ছোট হয়, তাহলে আমরা বলবো যে ইউ গেস লো, ট্রাই এগেইন। যদি বড় হয় তাহলে ইউ গেস হাই, ট্রাই এগেইন। যদি ছোট না হয়, বড় না হয়, তার মানে কেউ সঠিকটাই গেস করেছে, তখন বলবো যে কংগ্রাটস, ইউ গেস দ্য রাইট নাম্বার। তো চলেন আমরা এটা লিখি। ইফ গেস লেস দেন সিক্রেট নাম্বার, প্রিন্ট একইভাবে এলিফ is greater than number print যদি ছোট না হয়, বড় না হয়, তার মানে হচ্ছে ও সঠিক নাম্বারটা গেস করতে পেরেছে। তখন আমরা প্রিন্ট করবো যে প্রিন্ট কংগ্রাটস, ইউ গেসড দ্য রাইট নাম্বার। তো আমাদের প্রোগ্রামটি লেখা শেষ। চলেন এখন এটাকে আমরা রান করি। পাইথন নাম্বার গেজিং গেম ডট পাই। সামথিং রং, আচ্ছা আমরা একটু লেটার ভুল করেছি। নাম্বার CUPS গেজিং গেম ডট পাই। আচ্ছা, এখন আমাদের
প্রোগ্রামটি সঠিকভাবে রান হয়েছে। তো আমাদেরকে একটা নাম্বার গেস করতে বলতেছে 1 থেকে 10 এর ভিতরে। তো চলুন আমরা একটা নাম্বার গেস করি। নাম্বারটা হচ্ছে 5। আচ্ছা, আমাকে বলল ইউ গেসড লো, ট্রাই এগেইন। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমাকে ট্রাই এগেইন বলল, কিন্তু আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এটা কেন হইলো? আহ এটা কেউ বলতে পারবেন এই প্রবলেমটা কিভাবে সলভ করা যেতে পারে? এনিওয়ান? এই কাজটাকে একটা লুপের মধ্যে নিয়ে করা যেতে পারে। ভেরি গুড। এই কাজটা আমাদের, আমরা যখন শুরুতে, সেশনের শুরুতে ছিলাম, আমি একটা কথা বলেছিলাম পাইথন একটি ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, এটা লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে। যখন এর লাইন কমান্ড সব শেষ হয়ে যায় তখন এ প্রোগ্রামটাকে ক্লোজ করে দেয়। আচ্ছা, তো এখানে আমি আমার যে কন্ডিশন গুলো এখানে অ্যাপ্লাই করেছি, এই তিনটার মধ্যে একটা কন্ডিশন কিন্তু আমার ইনপুট স্যাটিসফাই করে, এবং স্যাটিসফাই করে এখানে আমার হচ্ছে সে স্যাটিসফাই করে তার পরের লাইনে চলে গেছে, এবং পরের লাইন সে এক্সিকিউট করার পর লাইন নাম্বার যখন ফলস হয়ে গেছে তখন আমার কোডটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে এক্সিট হয়ে গেছে। আমাদের যে গেমটা আমরা ক্রিয়েট করতেছি, গেমের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের যতক্ষণ না আমরা সঠিক নাম্বারটা গেস করতে পারবো ততক্ষণ আমাদের কাছে এটি রিপ্রম্পট করতেই থাকবে। এই কাজটা সমাধানের জন্য আমরা এই গেজিং অপশনটাকে ফিক্স করতে পারি এভাবে যে এটা আমি ততক্ষণই চালাবো যতক্ষণ না আমরা সঠিক নাম্বারটা গেস করব। এটার জন্য আমরা যদি একটা ইনফিনিট লুপ ক্রিয়েট করি, যে হোয়াইল ট্রু, মানে এটা সব সময় ট্রু, কখনোই ফলস না। যখন এটা সব সময় ট্রু তখন ও আমার এই কোডটা রান করবে এবং চেক করবে আমি সঠিক নাম্বারটা গেস করছি কি করিনি। তো চলেন এখন এটা আবার আমরা আরেকবার রান করি। আচ্ছা, ওয়েলকাম টু নাম্বার গেসিং গেম। সরি, আমরা গেম লিখে ফেলেছি, এটা আসলে গেম হবে। যাই হোক, পরের এক্সিকিউট থেকে এটা ঠিক আসবে। তো আমরা দেই 5। বাহ, ভালো, কংগ্রাটস, ইউ গেসড দ্য রাইট নাম্বার। আচ্ছা, একেবারে ফার্স্ট অ্যাটেম্পটেই আমরা একদম সঠিক নাম্বারটা গেস করে ফেলেছি, কিন্তু এটা কি হইলো? আমাদের সঠিক নাম্বার গেস করার পরেও কোডটা থামলো না। আচ্ছা, আমরা অন্য একটা নাম্বার ট্রাই দিই। 4, ইউ গেসড লো, ট্রাই এগেইন। 6, ইউ গেসড হাই, ট্রাই এগেইন। 5। আচ্ছা, 5, আমরা আমরা তো সঠিক নাম্বারটা পাইছি কিন্তু আমাদের কোড থামতেছে না। এটা কেউ একটু বলেন তো, এটা কি হয়েছে এখানে? এনিওয়ান? আচ্ছা, আপনারা একটু লক্ষ্য করেন, আমরা আমাদের অপারেশনটাকে একটা ইনফিনিট লুপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু আমরা এমন কোনো লজিক এখনো লেখিনি যে আমাদের যখন আমরা সঠিক নাম্বারটা পেয়ে যাব তখন আমাদের ইনফিনিট লুপটা ব্রেক করবে। এইটার জন্য আমাদের সিম্পল একটা ব্রেক কিওয়ার্ড লিখতে হবে, যেখানে আমাদের এই কন্ডিশনটা লেখা আছে যে আমি যখন সঠিক নাম্বারটা পেয়ে গেছি। ওখানে যদি আমরা জাস্ট লিখি ব্রেক, এবং এবার যদি আমরা কোডটা রান দেই, ইউ গেসড হাই, তাহলে আমরা একটু কম এবার গেস করি 4। ইউ গেসড হাই, একটু কম গেস করি 3। ইউ গেসড হাই 2। কংগ্রাটস, ইউ গেসড দ্য রাইট নাম্বার, গেম ওভার। সাকসেসফুলি আমরা আমাদের একটা গেম ক্রিয়েট করতে পেরেছি, যেটা ইউজারের কাছে একটা নাম্বার নাম্বার চেয়ে প্রম্পট করে, এবং সেটা সঠিক হলে সঠিক আর কি, যেটা কংগ্রাটস সেটা প্রিন্ট করে দেয়। এটা কি আমরা বুঝতে পেরেছি? আমি
আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আহ, রোজা থাকার কারণে গলাটা আমার একটু শুকায় যাচ্ছে বারবার। আমি খুব একটা চার্ম দিয়ে পড়াইতে পারতেছি না। তো আমরা সাকসেসফুলি আমাদের নাম্বার গেজিং গেম যেটা সেটা দেখে ফেললাম। ঠিক আছে, এখন আমাদের যে টপিকগুলো আজকের কভার হয়েছে তার মধ্যে আমরা এখন পর্যন্ত যা দেখেছি, রাইটিং অ্যান্ড রানিং পাইথন কোড, এটা আমাদের হয়ে গেছে। আমাদের প্রজেক্টটাও হয়ে গেছে, কন্ট্রোল সি। এখন আমরা পড়ব গিটহাব ও ভার্সন কন্ট্রোল পরিচিতি। গিটহাব ও ভার্সন কন্ট্রোল পরিচিতি পড়ার আগে আমাদেরকে বুঝতে হবে ভার্সন কন্ট্রোল কি। তার আগে বুঝতে হবে ভার্সন কি। আচ্ছা, আপনারা যদি নাম্বার গেজিং গেমটার দিকে একটু তাকান তাহলে আপনারা লক্ষ্য করবেন এই প্রোগ্রামটাকে আমি 3 ধাপে কোডটা করেছি। প্রথম ধাপে যখন করি তখন ও একটা বাগ দিচ্ছিল যে ও কোডটাকে একটা নাম্বার ইনপুট নিয়ে এক্সিট করছিল, যদি সেটা ভুল হয় তারপরে এক্সিট করে দিচ্ছিল। এরপরে আমরা যখন সেটা সলভ করলাম তারপরে যেটা করছিল, ও সঠিকটা পাওয়ার পরেও কোডটাকে এক্সিট করছিল না। এরপরে আমরা সেটাকেও সলভ করলাম। এই যে আমরা 3 ধাপে কোডটাকে সলভ করলাম, এই 3টা ধাপই হচ্ছে এই কোডের এক একটা ভার্সন। প্রথমটা একটা ভার্সন ছিল, পরে যখন আমরা ইনফিনিট লুপের মধ্যে ঢুকেছি সেটা একটা ভার্সন ছিল। এখন যখন আমরা সবার শেষে এই ব্রেক কিওয়ার্ডটা অ্যাড করেছি, এটা হচ্ছে রানিং এবং লেটেস্ট ভার্সন। এই ভার্সন আপনাকে টাইম টু টাইম আপনার কোম্পানিকে বা এজেন্সিতে আপডেট করা লাগবে। যে মিডিয়ার থ্রু, সে মিডিয়াটাই হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। এমন একটি ভার্সন কন্ট্রোল সিস্টেমের নাম হচ্ছে গিটহাব। মনে করি রহিম এবং করিম দুই বন্ধু। এই দুই বন্ধু একটা গেম তৈরি করবে। গেমটার নাম হচ্ছে নাম্বার গেজিং গেম। রহিম দিনাজপুরে থাকে আর করিম হচ্ছে চট্টগ্রামে থাকে। এখন ওরা একটা গেম বানাবে নিজেদের সাথে শেয়ারিং এর মাধ্যমে। তাহলে এদের হাতে অপশন কি, এরা কিভাবে কোলাবোরেট করবে নিজেদের মধ্যে? এদের হাতে দুইটা অপশন আছে। একটা হচ্ছে হয় ওরা একজন আরেকজনের যে লোকেশন, সেই লোকেশনে যাবে, গিয়ে হচ্ছে শেয়ার করে আর কি প্রজেক্টটা বানাবে, অথবা তারা এমন একটি মিডিয়া ইউজ করবে যে মিডিয়ার মাধ্যমে ওদের কোড দুইজনেরই কাছে থাকবে, তাদের নিজেদেরকে এক স্থানে থাকার দরকার নেই। তো এই দুইটা মাধ্যমের মধ্যে দ্বিতীয় যে মাধ্যমটা আমি বললাম এটাই হচ্ছে বেশি রিলায়েবল, কারণ এটাতে কস্ট কম এবং এখানে আপনার প্রিভিয়াস কোড, রানিং কোড, কি চেঞ্জ হয়েছে সব হিস্ট্রি ট্র্যাক করা থাকে। যেটার জন্য আপনার যদি কোনো একটা নতুন ফিচার আপনি অ্যাডও করেন এবং আপনার মনে হয় না আমার এই ফিচারটাতেই সমস্যা বেশি, আগের ফিচারটাই ভালো ছিল, আপনি আগের ফিচারেও সুইচ ব্যাক করতে পারবেন। এই সমস্ত সেবা দিয়ে থাকে। তো গিট আমরা হচ্ছে গত দিনে গিট হাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করে কিভাবে এখানে কোড স্পেস দিয়ে কাজ করতে হয় সেগুলো দেখেছি। তবে আজকে আমরা লোকালে গিট কিভাবে ইনস্টল করে আমরা রিপোজিটরিতে আমাদের প্রজেক্ট আপলোড করতে পারি সেটা দেখব। এটার জন্য আপনাদেরকে সবার প্রথমে গিট ইনস্টল করে নিতে হবে নিজের পিসিতে। আপনারা নর্মালি গুগলে গিয়ে যদি সার্চ দেন গিট, তাহলে আপনারা শুরুতে দেখবেন গিটের একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে ওপেন হয়। এখানে যদি আমরা ঢুকি তো এখানে আমরা হচ্ছে রাইট বটম সাইডে দেখতে পারবো যে ডাউনলোড করার একটা অপশন আছে উইন্ডোজ এর জন্য। এখানে ক্লিক করে 64 বিট যে অপশনটা আছে, আপনাদের যাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম 64 বিট ইনস্টল দাও তারা 64 বিটটা এখান থেকে ডাউনলোড করে নেবেন, যাদের 32 বিট তারা 32 বিটটা ডাউনলোড করে নেবেন, নিয়ে এটাকে নর্মাল যেভাবে সফটওয়্যার ইনস্টল করে সেভাবেই ইনস্টল করবে। ইনস্টল করার পরে আপনারা যারা উইন্ডোজ 10 চালান তারা যখন রাইট ক্লিক করবেন
এখানে দেখবেন হচ্ছে ওপেন গিট গুই হিয়ার, ওপেন গিট ব্যাশ হিয়ার, এরকম দুইটা অপশন দেখতেছেন। আর যারা উইন্ডোজ 11 ইউজ করেন তারা সমর অপশনে গিয়ে এই জিনিস দুইটা দেখতে পারবেন। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের গিটহাবে একটা রেপোজিটরি ক্রিয়েট করা, যে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি, প্রজেক্টের নামে আমরা একটা রেপোজিটরি ক্রিয়েট করব, যে রেপোজিটরির মধ্যে আমরা আমাদের প্রজেক্টটাকে আপলোড করব। এটার জন্য আমরা নর্মালি যদি github.com এ ঢুকে সাইন ইন করি তাহলে আমাদের ড্যাশবোর্ড প্যানেলটা ওপেন হবে। এখানে লেফট টপ কর্নারে আমরা নিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এই নিউ অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটি নতুন রেপোজিটরি ক্রিয়েট করার ইন্টারফেস ওপেন হবে। এখানে আমরা আমাদের যে রেপোজিটরির নাম হবে সেই নামটা দিব। আমাদের রেপোজিটরির নাম হবে হচ্ছে নাম্বার গেজিং গেম, সরি, নাম্বার গেজিং গেম নামে আসলে আমার আরেকটি রেপোজিটরি ক্রিয়েট করা আছে, তাই এটা আমি ওপেন করতে পারবো না। আমি এটার নাম দিলাম নাম্বার গেম। ওকে ওকে, দেন আমরা হচ্ছে ক্রিয়েট রেপোজিটরিতে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা সাকসেসফুলি রেপোজিটরি তৈরি হয়ে যাবে। এখন আমরা রেপোজিটরির নিচে কিছু এখানে অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলো হচ্ছে গিটহাব কন্ট্রোল, ভার্সন কন্ট্রোল কোড, এগুলোর মাধ্যমেই মূলত আমরা এই কোডগুলো লেখার মাধ্যমেই আমরা ভার্সন কন্ট্রোল করি। আবিদ ভাই কিছু বলবেন? আমাদের মিটিংটা 15 মিনিট পর শেষ হয়ে যাবে, তো মেবি নতুন একটা লিংক ক্রিয়েট করা লাগতে পারে। আহ, আমাদের তো টিমে, আমি লিংক তৈরি করতেছি, তুমি কিপ আপ করো। ওকে ভাই, আচ্ছা ঠিক আছে। তো আমরা যদি এইদিকে দেখি আমাদের হচ্ছে এখানে কিছু আমরা কোড দেখতে পারতেছি, এই কোডগুলোর মাধ্যমেই আমরা মূলত আমাদের ভার্সন কন্ট্রোলগুলো করে থাকি। তো যাই হোক, আমরা হচ্ছে আগাই। তো এইখানে আমরা যেই কোডগুলো করেছি, আমরা আমাদের টার্মিনালে এখানে যদি এইখানে হচ্ছে আমাদের ব্যাশ কন্ট্রোল সিস্টেম, এখানে প্লাস নামে একটা আইকন আছে, এখানে একটা অ্যারো কি আছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো কমান্ড প্রম্পট, গিট ব্যাশ এবং আরো কিছু টার্মিনাল সিস্টেম আছে। তো এখানের মধ্যে আমরা গিট ব্যাশ ওপেন করতেও পারি, নাও করতে পারি। আমরা যেই টার্মিনালের মধ্যে বর্তমানে আছি এখানেও কাজ করতে পারি। যখন আমরা আসলে গিট সফটওয়্যারটা ইনস্টল করি তখন ও সমস্ত টার্মিনালের জন্য নিজেকে ওপেন করে দেয়। তো আমরা যখন গিটহাবে পুশ করার জন্য নর্মালি যে কমান্ডটা লিখি প্রথমে সেটা হচ্ছে গিট ইনিট। গিট যখন আমরা ইনিট করি তখন আমাদের একটা ইনিশিয়ালাইজেশন এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, যেখানে আমাদের যেই ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা দেখতে পারি আনট্র্যাকড একটা ট্যাগ পেয়ে যায়। এরপরে আমাদেরকে যে কোডটি লিখতে হয় সেটা হচ্ছে গিট অ্যাড, এরপর ফাইলের নাম। আমাদের এখানে দুইটা ফাইল আছে, main.py, numberguessing-game.py। তো এই ফাইল দুইটার নাম আমাদেরকে আলাদা আলাদা করে লিখতে হবে। কিন্তু আমরা একটু আগে একটা কথা বলছি, ডট এর একটা হিসাব। ডট বলতে আমার কারেন্ট ডাইরেক্টরিতে যা কিছু আছে সবকিছুকে বোঝায় একটা ডট দিয়া। আর যদি কখনো আপনি কোথাও দুইটা ডট দেখেন তো দুইটা ডট দিয়ে বোঝায় হচ্ছে আমার কারেন্ট ডাইরেক্টরির আগের যে ডাইরেক্টরিটা আছে সেই ডাইরেক্টরিতে যা কিছু আছে সেগুলো। যাই হোক, আমরা কারেন্ট ডাইরেক্টরি সবগুলোকে অ্যাড করতে চাই, তো আমরা একটা ডট দিব, দিয়ে এন্টার দেব। তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের নতুন একটা ট্যাগ চলে আসছে, এটা হচ্ছে ইন্ডেক্স অ্যাডেড, অর্থাৎ আমাদের ফাইল দুইটা অ্যাড হয়ে গিয়েছে। এরপরে আমরা একটা মেসেজ পাস করব যে আমরা কি করেছি। সেটার জন্য আমরা লিখব গিট কমিট মেসেজ, এবং মেসেজটা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট ভার্সন। আমাদের নাম্বার গেজিং গেমের এটাই ফার্স্ট ভার্সন, এটাই আমি এখানে লিখে দিলাম। দেন হচ্ছে
এটাকে আমরা এন্টার দিলাম। এখানে কি আসলো, কতগুলো আমরা কোড দেখতে পারতেছি। এখানে বলতেছে আমাদের একটু সমস্যা আছে, আমরা যে গিটটাকে কমিট করব, কোথায় কমিট করব আমরা তো সেটাই জানি না। তো সেটা যদি আমরা এখানে নোটিস করি, আমরা এখানে যে আমরা গিটহাব অ্যাকাউন্টটা খুলি, সেই গিটহাব অ্যাকাউন্টের যদি আমরা প্রোফাইলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা যে ইমেইল দিয়ে খুলেছি সেই ইমেইল নামটা কি এবং আমাদের যে ইউজার নামটা আছে সেই ইউজার নামটা কি। এই দুইটা জিনিস আমাদেরকে এখানে পাস করে দিতে হবে। এটা শুধু একবারই করতে হবে আপনাকে, এটা আপনাকে বারবার করতে হবে না। তো এখানে আমাদেরকে সেটা বলে দিছে আমাদের কি লিখতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথম কমান্ডটা লিখি, git config global user.name। এরপরে আমার যে ইউজার নেমটা আছে সেটা, সরি ইউজার নেম না, ইউজার ইমেইলটা আগে আসবে, ইউজার ইমেইল। এরপরে আমার যে ইউজার ইমেইলটা দিয়ে আমি আমার গিটহাবটা খুলেছি সেটা হচ্ছে najibul.me@gmail.com, কোটেশন ক্লোজ এন্ড এন্টার। এরপর আমার ইউজার নেমটা আমাকে বলে দিতে হবে, git config global user.name, আমার ইউজার নেম হচ্ছে নিউরাল বট। ডান। এখন আমরা কমিট করব। আমরা যখন ভিএস কোড ইউজ করব তখন আমাদের টার্মিনালের প্রিভিয়াস যদি কোনো কমান্ড লিখে থাকি, তো সেই কমান্ডটা সেভ হয়ে থাকে, যেটা আমরা কিবোর্ডের যে অ্যারো কি আছে, আপার অ্যারো লোয়ার অ্যারো, এগুলো দিয়ে অ্যাক্সেস করতে পারি। তো এরপরেই আমাদের যে কাজটা সেটা হচ্ছে গিটটাকে কমিট করা, যে মেসেজটা আমরা একটু আগে পাস করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি, এই যে এখানে ক্রস হয়ে আছে। এটা যেহেতু আমরা একবার লিখেছি, এটা আমাদের নতুন করে লিখতে হবে না। আমরা অ্যারো কি দিয়ে যদি উপরে ক্লিক করি তাহলে আমাদের আগের কমান্ড গুলো সব চলে আসবে এবং আমরা আমাদের কমিটটা পেয়ে গেছি। এখন এটাকে আমরা এন্টার করব। তো ও আমাকে নর্মালি বলছে ও মাস্টার নামে একটা ব্রাঞ্চের মধ্যে আমাদের এই ফাইলগুলো আপলোড করার জন্য রেডি। এখন আমরা এই ফাইলগুলো আপলোড যে করব, ফাইলগুলো কোথায় আপলোড করব? আমাদের যেই গিটহাব রিপোজিটরি লিংকটা আছে, সরি, এখানেই তো আপলোড করব। তো এখানে আমার সেই ইউআরএলটা দেওয়া আছে, সেই ইউআরএলটাকে আমরা এখান থেকে কপি করে নিই এবং এখানে লিখি git remote add origin then url। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাকসেসফুলি ইউআরএলটাকেও সিলেক্ট করে নিছে। এখন আমাদেরকে এটা ব্রাঞ্চে পুশ করতে হবে। আমরা যারা গিটহাবে আর কি আমাদের প্রজেক্ট পুশ করি, সাধারণত আমরা মেইন নামক একটা ব্রাঞ্চের মধ্যে পুশ করি। আগে মাস্টার ব্রাঞ্চে পুশ করা হতো, এখন মেইন ব্রাঞ্চে পুশ করা হয়। তো রিপোজিটরিতে বাই ডিফল্ট মাস্টার নামে একটা রিপোজিটরি ব্রাঞ্চ ওপেন থাকে, কিন্তু মেইন নামে কোনো ব্রাঞ্চ ওপেন করা থাকে না। এটাকে আমাদেরকে ক্রিয়েট করে নিতে হয়। এটার জন্য যে কথাটা লিখতে হয়, git branch m main and then আমরা যদি লিখি git push origin main, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কিছু জিনিস আপলোড হচ্ছে এবং এখানে লেখা হচ্ছে যে নিউ ব্রাঞ্চ মেইন থেকে মেইন পর্যন্ত আমাদের এই ফাইলগুলো সব আপলোড হয়ে গেছে। এখন আমরা যদি রিপোজিটরিতে যাই এবং এখানে আমরা একটা রিলোড দেই, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা যা আপলোড করছি তা সাকসেসফুলি আপলোড হয়ে গিয়েছে। এভাবেই আমরা গিটহাবে ভার্সন কন্ট্রোল করি। এক মিনিট আমাকে হচ্ছে একটু টাইম দিবেন। আচ্ছা আচ্ছা, তো তাহলে আমরা দেখলাম যে আমরা
কিভাবে একটি প্রজেক্ট বা আমাদের কোডিং ওয়ার্ক গুলো একটি গিটহাব রেপোজিটরিতে আপলোড করতে পারি। তো এখন আমরা দেখব যে কেন আমরা গিটহাব রেপোজিটরি ইউজ করব বা আমাদের ভার্সন কন্ট্রোলের রিয়েল লাইফ ইউজ গুলো কিরকম হয়। এটাকে আমরা একটা গল্পের ছলে জিনিসটাকে দেখতে পারি। মনে করি রহিম এবং করিম দুই বন্ধু, ওরা সিদ্ধান্ত নিছে ওরা একটা গেম বানাবে। গেমটা হচ্ছে একটি নাম্বার গেজিং গেম। তো এই নাম্বার গেজিং গেমটা বানাতে ওরা যখন সিদ্ধান্ত নেয়, এই সময় দেখা গেল তাদের মাঝখানে একটা ব্যারিয়ার আছে। তারা দুইজন একই জায়গায় থাকে না, একজন দিনাজপুরে থাকে আর একজন চট্টগ্রামে থাকে। এখন ওরা একসাথে কোলাবোরেট করে কিভাবে কাজ করবে? ওদের হাতে অপশন কি হইতে পারে? একটা অপশন যে ওদেরকে এক জায়গায় আসতে হবে, এসে প্রতিদিন কোলাবোরেট করে কাজ করতে হবে, অথবা ওরা অনলাইনের থ্রু এমন কোনো যদি মিডিয়া ইউজ করে যে মিডিয়াতে ওরা ওদের কোডগুলো সেভ করে রাখবে এবং সেখান থেকেই তারা এক একজনকে আদান প্রদান করতে পারবে, টাইম টু টাইম আপডেট করতে পারবে এবং লেটেস্ট কোডটা একজন যদি আপডেট করে আরেকজন সেটা নিজের কাছে সেভ করেও নিতে পারবে। এই সমস্ত কিছু আমরা গিটহাবের মাধ্যমে করতে পারি। চলুন আমরা দেখি যে কিভাবে এই কাজগুলো হয়। ধরলাম রহিম, আমরা আগের ফোল্ডারটাকে রিনেম করে রহিম করেছি। তো আমরা দেখতে পারি যে রহিম এই একটি গেম বানিয়েছে এবং গেমটাকে সে তার রেপোজিটরিতে পুশ করেছে। আচ্ছা, এখন করিম এই সেম গেমটা তার ল্যাপটপেও বা তার যেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টে সে নামায় নেবে। এটা সে কিভাবে করবে? সে তার ডেস্কটপে গিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করবে। ধরলাম এই ফোল্ডারটা করিম তার যে পিসি, তার পিসিতে ওপেন করলো এবং তার পিসিতে সে ভিএস কোডটি ওপেন করবে। আচ্ছা, এখন আমরা যদি একটু স্প্লিট করে নিয়ে আমাদের স্ক্রিনটা দেখতে পারি, আমাদের জন্য রহিম এবং করিমের জন্য আলাদা আলাদা দুইটা উইন্ডো আমরা দেখতে পাচ্ছি। ধরি এটা রহিম যে দিনাজপুরে বসে এই কোডটা করতেছে, এটা করিম যে চট্টগ্রামে বসে এই কোডটা। আচ্ছা, এখন করিম যে কিনা চট্টগ্রামে বসে আছে, সে এই কোডটাকে কেমন করে নামাবে? করিমের এই কোডটা নামানোর নিয়মটা হচ্ছে যে সে তার ইউজার যে রেপোজিটরিটা আছে সেই রেপোজিটরির ইউআরএলটাকে কপি করবে কন্ট্রোল সি দিয়ে এবং সে তার এনভায়রনমেন্টে আসে, এক মিনিট, লিখবে হচ্ছে git ক্লোন, এরপর আমার ইউআরএল স্পেস ডট। এই যে স্পেস ডট দিলাম, এই ডটটা দেওয়ার কারণ হচ্ছে আমার যেই রেপোজিটরি ফাইল এবং ফোল্ডার গুলো আছে সেটা যেন আমার করিম ফোল্ডারের মধ্যেই, যেটা হচ্ছে আমার রানিং ফোল্ডার আমরা আছি, সেখানেই পেস্ট হয়। যদি আমরা এই ডটটা না দিই তাহলে এখানে আমাদের যে রেপোজিটরির নামটা নাম্বার গেম, এই নাম্বার গেম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। সে ফোল্ডারের ভিতরে গিয়ে আমার যেই রেপোজিটরির ফাইলগুলো আছে সেগুলো সেভ হবে। কিন্তু আমরা যদি ডট দিই তাহলে নাম্বার গেম নামে কোনো ফোল্ডার ক্রিয়েট হবে না, ডিরেক্ট করিম ফোল্ডারের মধ্যেই আমাদের ফাইলগুলো সেভ হবে। তো আমরা এন্টার যদি দেই তাহলে আমরা দেখতে পারবো যে এই যে এখানে ঠিক এখানে যেরকম দুইটা ফাইল আছে এখানেও দুইটা ফাইল চলে এসেছে এবং এই ফাইলগুলোর মধ্যে কোনো তফাৎ নেই, সেম টু সেম ফাইল। এখন করিম এটা কিছুক্ষণ দেখে ওর মাথায় একটা জিনিস খেললো, আমরা যে গেমটা বানিয়েছি বা রহিম যে গেমটা বানিয়েছে সেই গেমটিতে সব ঠিক আছে, কিন্তু একজন ইউজার কতটা অ্যাটেম্পটে সে গেস করতে পারছে এমন কোনো কিছু সে প্রম্পট করে না। তো ও যেটা করলো, ও একটা নতুন ফিচার অ্যাড করলো, লিখে যে অ্যাটেম্পট ইজ ইকুয়াল টু 0, প্রতিটি লুপে আমার অ্যাটেম্পট এক করে করে বাড়বে, প্লাস ইজ ইকুয়াল টু 1 যদি দেই এটা মানে বোঝায় প্রথম লুপের ক্ষেত্রে অ্যাটেম্পটের মান 1 বাড়বে, মানে হয়ে যাবে 1। দ্বিতীয়বার লুপে
আরো একবার হয়ে যাবে 2। এভাবে যতক্ষণ লুপটা ঘুরবে অ্যাটেম্পটের মান 1 করে করেই বাড়বে। এভাবে যতক্ষণ আমার ইউজার সঠিক নাম্বারটা গেস করতে পারবে না ততবার অ্যাটেম্পটের মধ্যে ভ্যালু যোগ হবে, এবং যখন আমার ইউজার সঠিক নাম্বারটা গেস করতে পারবে তখন সে প্রিন্ট করে দেবে যে সে কতটা অ্যাটেম্পটে নাম্বারটা গেস করতে পারছে। এজন্য আমরা নরমালি প্রিন্টের ভিতরে লিখে দেব যে ইউ গেসড the right number in space attempts। এই যে you guess the number in space attempts। এই যে কার্সরটা আমার যেখানে ব্লিঙ্ক করছে এই জায়গাটাতে আমাদেরকে বসিয়ে দিতে হবে এই যে attempts যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছি সেই ভেরিয়েবলের মানটা। এটা আমরা কিভাবে বসাতে পারি? এটা আমরা আমাদের যে স্ট্রিংটা কল করেছি এই কোটেশনের বাহিরে যদি আমরা এফ বলি এবং এখানে আমরা একটা কার্লি ব্রেস কল করি এবং কার্লি ব্রেসের মধ্যে আমরা আমাদের ভেরিয়েবলটাকে কল করে দিই। এখন যদি আমরা আমাদের এটা একটু বড় করে নেই, আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি পাইথন নাম্বার গেজিং গেম ডট পাই, আমরা 1 থেকে 10 এর মধ্যে গেস করি 5। কংগ্রাটস, ইউ গেসড দ্য রাইট নাম্বার, ইউ গেসড দ্য রাইট নাম্বার ইন 1 অ্যাটেম্পটস। আমরা প্রথমবারেই নাম্বারটাকে গেস করে ফেলেছি। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কি এক্সট্রা ফিচার অ্যাড করলাম। আমরা অ্যাটেম্পটটা এখন বলতে পারি যে আমরা কতটা অ্যাটেম্পটে আমরা আমাদের নাম্বারটা গেস করলাম। তো করিম যখন এই কাজটা করলো সে এখন এই কাজটা করছে সেটা কিভাবে জানায় দিবে? সে লিখবে হচ্ছে গিট অ্যাড আমার যে নাম্বারটা সে মডিফাই করছে সেই নাম্বার গেজিং গেম ডট পাই দেবে এন্টার। এরপরে সে লিখবে হচ্ছে গিট কমিট এবং সে একটা মেসেজ পাস করবে এবং মেসেজে সে বলে দিবে সে নতুন কি করেছে। এখানে সে নতুন যেটা করেছে অ্যাডেড অ্যান attempt number 50 feature and enter, and then hit push origin main। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মডিফাইড কোডটা করিম করেছে সেটা সাকসেসফুলি পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের রেপোজিটরিতে একটা রিলোড দেই তো আমরা দেখতে পারবো এখানে একটা লেখা দেখাচ্ছে added an attempt number feature। প্রথমবার ফার্স্ট কমিট ছিল দুইটাতেই, এখন এখানে আমি যে চেঞ্জটা করেছি সেখানে added an attempt number feature এই কথাটা দেখাচ্ছে। কথা হচ্ছে এটা তো করিম তার পিসিতে করেছে কিন্তু রহিমের পিসিতে তো এই ফিচারটা নাই। রহিম কিভাবে এটা তার মধ্যে নিয়ে আসবে? রহিম যখন দেখবে যে একটা নতুন ফিচার কোডের মধ্যে অ্যাড হয়েছে বা কোডে মডিফাই হয়েছে ও শুধু একটাই কোড লিখবে ওর পিছিয়ে। আমরা এতক্ষণ পুশ অরিজিন মেইন করছিলাম, পুশ অরিজিন মেইন দিয়ে আমাদের যে মডিফাইড কোডটা বা নতুন ফাইলগুলো সেগুলা রেপোজিটরিতে পাঠাচ্ছিলাম। আমরা যদি লিখি গিট পুল অরিজিন মেইন এতে যেটা হবে এই দেখেন ফাস্ট ফরওয়ার্ড নাম্বার গেসিং গেম ডট পাই বার 3+++। এটার মানে হচ্ছে 3টা ফিচার 3টা লাইন অ্যাড করা হয়েছে নতুন যে আমার মডিফাইড কোডটা সেই কোডটাতে। সে নতুন 3টা কি এই যে একটু আগে যেটা করলাম একটা হচ্ছে অ্যাটেম্পটের ভেরিয়েবল কল করছি, এখানে আরেকটা ফিচার করছে যে প্রতি লুপে এটা বাড়বে, এরপর এটাকে প্রিন্ট করছে। এই তিনটাই যদি আমরা এখানে কোনো কিছু বাদ দিতাম তাহলে এখানে একটা মাইনাস রেড কালারেও দেখাইতো। এভাবেই আমরা ভার্সন কন্ট্রোল করি, এভাবেই আমরা
ইন্ডাস্ট্রিতে যখন কাজ করা হয় কোনো প্রজেক্টে, তখন গিটহাবের থ্রু ভার্সনগুলোকে হ্যান্ডেল করা হয়। আচ্ছা, আজকে আমাদের আরেকটা টপিক শেষ হয়ে গেল। আমাদের হচ্ছে প্রজেক্টের ধরন সবকিছু আমরা হচ্ছে এই সবকিছু করে ফেলেছি। তো আমাদের লাস্ট টপিক হচ্ছে পিপ। আমরা এখন পর্যন্ত প্রজেক্টে দেখলাম যে আমাদের পাইথনে আমরা বিভিন্ন রকমের মডিউল কল করে কাজ করি। এখানে যেমন আমরা এই প্রজেক্টটা র্যান্ডম নামে একটা মডিউল কল করে আর কি প্রজেক্টটা তৈরি করলাম, ঠিক সেরকমই আমরা বিভিন্ন রকমের মডিউল কল করে কাজ করি। কিন্তু র্যান্ডম মডিউলটা পাইথনের সাথে ডিফল্ট হিসেবে আসে। যখন আমরা পাইথন ইনস্টল করি তখন এই র্যান্ডম মডিউলটা পাইথনের সাথে বাই ডিফল্ট চলে আসে, কিন্তু সব মডিউল পাইথনের সাথে চলে আসে না, সেগুলোকে আলাদা করে ইনস্টল করতে হয়। এখানেই আসে পিপের কনসেপ্ট। পিপ মানে হচ্ছে পাইথন প্যাকেজ ইনস্টলার, সেটাকে সংক্ষেপে আমরা পিপে জানি। আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের মডিউল হয়, যেমন জ্যাঙ্গো, ফ্লাস্ক, মেশিন লার্নিং মডেল ট্রেনিং এর জন্য সাইকিট লার্ন, ওয়েব স্ক্র্যাপিং এর জন্য বিউটিফুল সুপ। এগুলোকে আমাদের যদি আমরা টার্মিনালে পিপ ইনস্টল কথাটা লিখে প্যাকেজের নাম লিখি, তাহলে সেটা আমাদের পিসিতে ইনস্টল হয়ে যায়। তো চলুন এখন আমরা কয়েকটা পিপের প্রজেক্ট দেখে আসি। আমরা যদি লিখে হচ্ছে পিপ ইনস্টল pyttsx3 নামে একটা মডিউল আছে, সেটা যদি ইনস্টল করি, তো আমার পিসিতে অলরেডি এটা ইনস্টল করা আছে, তাই বলছে রিকোয়ারমেন্টস অলরেডি স্যাটিসফাইড। তো যাই হোক, আমরা main.py তে যদি যাই, গিয়ে আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট pyttsx3। এবার এই pyttsx3 এই মডিউলটার কাজ কি, এটা করে কি? এটা এমন একটা মডিউল যেটা টেক্সটকে স্পিচে কনভার্ট করতে পারে, ভয়েসে কনভার্ট করতে পারে। চলেন আমরা একটা টেক্সট লিখি। আমাদের টেক্সট হচ্ছে থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ডে 2। ওকে, এখন এই টেক্সটটাকে আমরা যদি রিড করাইতে চাই, তাহলে আমাদের pytts3 এই মডিউলটাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে এবং সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। তো চলেন একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি ইঞ্জিন, যে ইঞ্জিন ইনিশিয়ালাইজ করে pyttsx3 ডট init। ওকে, আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, ইঞ্জিনকে কল করব, যে ইঞ্জিন তুমি বলো, কি বলবা? আমরা সামথিং ভুল করছি। আচ্ছা, আমরা ইঞ্জিন বানানটা একটু ভুল করছি। ওকে, ইঞ্জিন তুমি বলো, তুমি কি বলবা, টেক্সটে যা আছে তাই বলো, এবং ততক্ষণ বলো যতক্ষণ আমার ইঞ্জিন টেক্সটটা শেষ হয়নি। এটার জন্য আমি বলবো যে ইঞ্জিন ডট রান অ্যান্ড ওয়েট। এখন চলেন আমরা আমাদের এই প্রোগ্রামটা একটু রান করি। আমরা যদি টার্মিনালে গিয়ে লিখি পাইথন main.py। Thank you for joining out day 2. আচ্ছা, সাকসেসফুলি আমাদের টেক্সট থ্যাংক ইউ ফর জয়নিং আউট ডে 2, সরি আউট না, আওয়ার ডে 2। আমরা আবার রান করি। Thank you for joining our day 2. ওকে, ঠিক আছে। তো আমরা সাকসেসফুলি pyttsx3 যে মডিউলটা আছে সেই মডিউলটা দিয়ে একটা ভয়েস ওভার ছোট্ট মিনি প্রজেক্ট করে ফেললাম এখানে। এরকম আরো একটা মডিউলের নাম হচ্ছে কাউসে। আমরা যদি পিপ ইনস্টল কাউসে লিখি, এটাও আমার এখানে ইনস্টল করা আছে। এটাকে আমি যদি ইম্পোর্ট করতে চাই, তাহলে আমি লিখবো হচ্ছে ইম্পোর্ট কাউসে, এবং আমি যদি নিচে লিখি কাউসে ডট কাউ, এবং এখানে আমি বলে দেই সি ইউ সুন। চলেন দেখি এবার কি দেখা যায়। Thank you for joining our day 2. ওকে, আমরা দেখতে পাচ্ছি একটা কাউ
যে খুব সুন্দর করে আমাদেরকে বলছে সি ইউ। তো এখানেই আমাদের সেশন 2 আজকে শেষ হলো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে 2 দিনের এই সেশনটা করার জন্য। আশা করি আপনাদের পাইথন বেসিক এবং পাইথন দিয়ে কি ধরনের মিনি প্রজেক্ট করা যায় এবং ভার্সন কন্ট্রোল হিসেবে গিটকে কিভাবে ব্যবহার করা যায় এই সম্পর্কে আপনারা একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। আপনাদেরকে আবার অনেক ধন্যবাদ। আপনাদের সাথে আশা করি আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।